দেশের নেত্রী শেখ হাসিনাকে। আমি তো এটা প্রকাশ্যে বলেছি, আমি তো গুপ্তগিরি করে বলি না। শেষ করি প্লিজ। রাজনীতির ময়দান যেন এক অদ্ভুত জাদুকরের মঞ্চ। একসময় পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে মমতাময়ী মা বলে স্তুতি পাওয়া রাশেদ খান এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী। জানিয়ে সব মহলে চলছে আলোচনা সমালোচনা। ঠিক এমনই এক বহুরূপী চরিত্রের নাম রাশেদ খান। একসময় যিনি পতিত স্বৈরাচারের স্তুতিতে রীতিমতো মশগুল ছিলেন। আওয়ামী আমলে শেখ হাসিনাকে মমতাময়ী মা আখ্যা দিয়ে তিনি ভক্তির যে পরাকাষ্ঠা দেখিয়েছিলেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আজও ব্যঙ্গবিদ্রুপ চলে। দেশের নেত্রী শেখ হাসিনাকে আবার ধন্যবাদ জানাই। তবে সমালোচনা রয়েছে ৫ আগস্টের পর সেই মায়ের বিদায় ঘণ্টা বাজতেই রাতারাতি ভোল পাল্টে ফেলেন এই নেতা। খোলস ছেড়ে বেরিয়ে আসা রাশেদ হঠাৎ করে আবির্ভূত হন শহীদ জিয়ার কট্টর আদর্শবাদী রূপে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শ আমি মানি। গুঞ্জন আছে নিজের হাতে গড়া দল গণ অধিকার পরিষদে যখন ডালপালা মেলার সুযোগ পাচ্ছিলেন না, তখন স্রেফ ক্ষমতার লোভে তড়িঘড়ি করে নোঙর ফেলেন বিএনপির ঘাটে। আমজনতা তাই এই ডিগবাজির নাম দিয়েছে পল্টিবাজি। অভিযোগ রয়েছে নতুন দলে নিজের আসন পাকাপোক্ত করতে রাশেদ বেছে নেন এক মোক্ষম অস্ত্র, মিত্রদের চরিত্র হনন। সমালোচকরা বলছে নিজেকে বড় প্রমাণ করতে গিয়ে তিনি সমমনা দলগুলোর দিকেই বিষাদাগার শুরু করেন। কখনো জামায়াতে ইসলামীর গায়ে সেটে দিচ্ছেন জালেম তকমা। এই বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামের থেকে বড় জালিম আর কেউ নাই। আবার কখনো এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর দিকে ছুটছেন দুর্নীতির কাল্পনিক অভিযোগ। হাসনাত আব্দুল্লাহরা এখন শেখ হাসিনার মতন গলাবাজি করছে। হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি করে নাই, তাহলে তার এলাকায় যে প্রায় 350 কোটি টাকার অধিক উন্নয়ন প্রকল্পের নামে বাজেট নেওয়া হলো, এটা কি দুর্নীতি না? বাদ যাননি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও। তার ব্যক্তিগত জীবন নিয়েও কাদা ছোড়াছুড়ি করতে দেখা গেছে এই নব্য আদর্শবাদীকে। তিনি প্রকৃতপক্ষে ভিকটিম ছিলেন না, বরং তিনি মামুনুল হক সাহেব একটা অপরাধে তিনি আসলে জড়িয়ে পড়েছিলেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আর রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, অন্য দলগুলোকে এই গালাগালি আর বিষাদগারের চূড়ান্ত প্রতিদানও তিনি পেয়ে গেছেন হাতে নাতে। মিত্রদের ঘায়েল করে শীর্ষ মহলকে খুশি করার পুরস্কার স্বরূপ তিনি এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী, তাও আবার একেবারে সচিব পদমর্যাদায়। তবে তার এই জাদুকরী উত্থান দেখে খোদ ছাত্রনেতারাই হতবাক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী পদে রাশেদ খানের নিয়োগ নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সাথে প্রকাশ্যেই তাকে মিথ্যা প্রোপাগান্ডার মেশিন তকমা দিয়েছেন তিনি। কষ্ট হয়, দুঃখ লাগে। তারেক রহমানের অবস্থা এতটাই বাজে হয়েছে, বিএনপির এতটাই খারাপ দিন চলে এসেছে যে রাশেদ খানের মতো একটা মৃত্যু প্রোপাগান্ডাবাজ এই সময়ের রাজনীতিতে সবচেয়ে ভিত্তিহীন ভাবে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে নোংরামি করে, প্রমাণ ছাড়া গুজব ছড়ায়, এইরকম একটা গুজব মেশিনকে তারেক রহমান তার সহকারী বানিয়েছে। এদিকে প্রবীণ রাজনীতিক কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ অলি আহমেদ বলেন, যখন রাশেদ খানের মতো একজন চাটুকারকে সরকারের সহযোগী বানানো হয়, তখন বুঝতে হবে বিএনপির রাজনীতিতে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। সমালোচকরা আরও বলছে, পদ পাওয়ার আভাস পেয়েই হয়তো অহংকারে ঔদ্ধত্যের মাত্রা ছাড়িয়েছেন সম্প্রতি। বিএনপি যদি আওয়ামী লীগকে একটু ছাড় দেয়, তবে এনসিপি নেতাদের রীতিমতো বঙ্গোপসাগরে ডুবিয়ে মারার কঠোর মন্তব্য করেছেন রাশেদ খান। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের ভয় দেখিয়ে রাশেদ খান আসলে কিসের ইঙ্গিত দিচ্ছেন? তার এমন বক্তব্যে আওয়ামী লীগের প্রতি এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন এবং তাদের শক্তিমত্তারই প্রচার দেখছে অনেকেই। শুধু তাই নয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনকেও বিতর্কিত করার চেষ্টা করেছেন এই নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দাবি করেন, এই বিক্ষোভ নাকি পূর্ব পরিকল্পিত এবং এর পেছনে শিবিরের উস্কানি রয়েছে। প্রশ্ন উঠেছে, পতিত স্বৈরাচারের জুজু দেখিয়ে তিনি আসলে কার এজেন্ডা বাস্তবায়ন করছেন? কার ইশারায় বিরোধী শিবিরের ঐক্যে ফাটল ধরানোর এই মহোৎসব চলছে? তা নিয়েও চলছে জল্পনা কল্পনা।
কান পাতলেই শোনা যায় রাশেদের এই বিতর্কিত অতীত এখানেই শেষ নয়। সাবেক সহযোদ্ধারাই তার বিরুদ্ধে চাঁদাবাজি আর আর্থিক কেলেঙ্কারির পাহাড় সম অভিযোগ তুলছেন। আওয়ামী লীগের কাছ থেকেও নানা সুবিধা নেয়ার বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ব্যাংকে বড় ধরনের একটা আর্থিক কেলেঙ্কারি হয়েছে, যার মূলে রয়েছে এই রাশেদ খান। আমাকে বিভিন্ন রকম চাপ দিয়ে মূলত এটা করা হয়েছে আর কি। সে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু কথা বলতো, কিন্তু বিভিন্ন সময় সে আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে আঘাত করতো এবং অনেক অর্থ নিয়েছে। তার মাসে অন্তত ঢাকা শহরে 3 লক্ষ টাকার উপরে মনে করেন ব্যয় হয়, যে একজন মনে করেন সরকারি বড় কর্মকর্তাও সম্ভব না। সব অঙ্ক মিলিয়ে রাজনৈতিক বোদ্ধাদের একটাই সরল সমীকরণ, রাশেদ খানের নিজস্ব কোনো গন্তব্য বা আদর্শ নেই। ক্ষমতার বাতাস যেদিকে বয় তার পালও সেদিকেই ঘোরে। তার এই উদ্দেশ্য প্রণোদিত বিশ্বদাগারকে মূলত ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে দুর্বল করার এক সুপরিকল্পিত ছক হিসেবেই দেখছে বিশ্লেষকরা। আর তাই দেশের স্বার্থে রাশেদ খানকে ইতিবাচক রাজনৈতিক চর্চার আহ্বান সচেতন নাগরিকদের। সে এখন দেখবেন আপনার বিভিন্ন টক শোতে যায়, যে হচ্ছে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে। এগুলো হচ্ছে যে একবার বলবো যে টু মাছ। এগুলো বাংলাদেশের জন্য একটা হচ্ছে বিষ পদার্থ। এগুলো হচ্ছে যে থাকলে বাংলাদেশের জন্য খুব ক্ষতি হবে। এই রাশেদ যা করতেছে, আমরা মনে করি ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর ভিতর কীভাবে ভাঙন ধরানো যায় তার চূড়ান্ত রুটম্যাপ তৈরি করে সে মাঠে নেমেছে। তাদের বক্তব্য মানে বিএনপি সমর্থন করে। তাহলে বিএনপি কিভাবে এরকম উগ্র মাতাল পাগল একটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণকারী নেতাকে সামনে নিয়ে প্রতিনিয়ত বক্তব্য দিতে দিচ্ছে, আমার বুঝে আসে না। সেজন্য আমি মনে করি যে কোনোভাবে দ্রুত সময়ের ভিতর মানসিক ট্রিটমেন্ট দরকার এই রাশেদের। কারণ এই রাশেদ যদি এইভাবে বক্তব্য দিতে থাকে, ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একটা কনফ্লিক্টে তৈরি হবে এবং এই সুযোগটা আওয়ামী লীগ খুঁজছে। যখন আমি হাসনাতকে গালি দিব, যখন রাশেদ নাহিদকে গালি দিবে, তখনই আওয়ামী লীগ সুযোগটা পেয়ে যাবে আর তারা বলবে আমরাও তো একই কথা বলি। সুতরাং আওয়ামী লীগ সুযোগ পায়, ফ্যাসিবাদী শক্তিগুলো যে সুযোগ পায়, এমন কোনো বক্তব্য রাশেদ দেখ অথবা এই সরকারের কোনো মন্ত্রী দেখ, আমরা সেটাকে ভারতীয় এজেন্ডার অংশ মনে করি। বাংলা এডিশন, ঢাকা।